সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি বিশেষ ক্লাসে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা জানব চোখ সম্পর্কে এবং একটি সরল প্রাণী ঘাসফড়িং, একটি ক্ষুদ্র আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তার বিশেষ চোখ সম্পর্কে। আগে আমরা জানি চোখ কি। চোখ হলো এমন একটি সংবেদী অঙ্গ যা আলোর মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে। আমরা এভাবে বলতে পারি চোখ আমাদের একটি জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বলি জ্ঞানেন্দ্রিয়। চোখ হলো একটি জ্ঞানেন্দ্রিয় যা আলোকের মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে। দেখো, আলো ছাড়া কিন্তু চোখ অর্থহীন। আলো ছাড়া কিন্তু চোখ কাজ করতে পারে না। আমরা আলো দেখি বলে, আমাদের চোখে আলো পড়ে বলে, চোখে আলোক সংবেদন সৃষ্টি হয় বলে আমরা যোজন যোজন কিলোমিটার, যোজন যোজন মাইল মুহূর্তের মধ্যে দেখে ফেলি। সেই বিশাল দূরত্বের গ্রহের, নক্ষত্রের ক্রিয়া আমরা এই পৃথিবীতে বসে দেখতেছি। তাহলে চোখ হলো সেই বিশেষ অঙ্গ যার মধ্যে আলো সঞ্চারিত হলে, আলোর পতন ঘটলে দৃষ্টি সঞ্চার ঘটে। চোখ বিশেষ সংবেদী অঙ্গ, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি, যার মাধ্যমে আলোর মাধ্যমে দৃষ্টি সঞ্চার ঘটে। চোখ নিচু শ্রেণীর প্রাণীতে বিবর্তনের ধারায় চোখের সৃষ্টি হয়েছে। দেখো, প্রাণী জগতের প্রথম পর্ব পরিফেরা, দ্বিতীয় পর্ব নিডারিয়া, এদের মধ্যে কিন্তু কোনো চোখ নাই। তৃতীয় পর্ব প্লাটিহেলমিনথিস, এখান থেকে চোখ বিন্দুর সৃষ্টি হয়েছে। সরল প্রকৃতির চোখ বিন্দু, অর্থাৎ চোখ যে সৃষ্টি হবে তার একটা গোড়া তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা মোলাস্কা পর্বের প্রাণীর এন্টিনার শীর্ষে ক্ষুদ্র প্রকৃতির চোখ দেখেছি। চিংড়িতে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে বোটাযুক্ত বৃহৎ চোখ রয়েছে, বোটাযুক্ত চোখ। এবং ঘাসফড়িংয়ে বোটাবিহীন বৃক্কাকার উত্তল সিমবীজের মতো কালো প্রকৃতির একটি চোখ আমরা দেখেছি। তবে এখানে অনেক অনেক চোখ রয়েছে, আর ওকে বলা হয় পুঞ্জাক্ষী, অক্ষির পুঞ্জ। ঘাসফড়িং সহ অন্যান্য পর্বের প্রাণীর মাথার শীর্ষদেশে কালো বড় বৃন্তহীন বৃক্কাকার সিমবীজের মতো উত্তল পুঞ্জাক্ষী আমরা ঘাসফড়িংয়ে দেখেছি। পুঞ্জাক্ষী, অক্ষির পুঞ্জ। আর আমরা আজকে দেখব ঘাসফড়িংয়ের এই পুঞ্জাক্ষীর দর্শন একক ওমাটিডিয়াম। ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর পুঞ্জাক্ষীর প্রত্যেকটি দর্শন একককে, দেখো এই হলো পুঞ্জাক্ষী, কম্পাউন্ড আই, আর এর প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র দর্শন একক, এই হলো একটি পুরো একক, আর সেই একককে বলা হয় ওমাটিডিয়াম। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষার মধ্যে অসংখ্যবার দেখবা 2025, 2024, 2023 ঘাসফড়িংয়ের অধ্যায়ে প্রশ্ন আসলেই হবে। দেখবা যে এই ওমাটিডিয়ামের লম্বচ্ছেদী চিহ্নিত চিত্র, ওমাটিডিয়ামের বর্ণনা, ওমাটিডিয়ামের মাধ্যমে কিভাবে দেখে, দুই আলোতে কিভাবে দেখে, উজ্জ্বল আলোতে কিভাবে দেখে, মৃদু আলোতে কিভাবে দেখে। এই প্রশ্নগুলো খুবই কমন একটা প্রশ্ন। আজকের আলোচ্য টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সবাই খুব ভালো করে শুনবা। ওমাটিডিয়াম, ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দর্শন একককে বলা হয় ওমাটিডিয়াম। আজকের আমরা সম্পূর্ণ ক্লাস জুড়ে এই ওমাটিডিয়ামের গঠনটা দেখব। ওমাটিডিয়াম কিভাবে গঠিত হয়েছে, তার মধ্যে কি কি অংশ রয়েছে, কোন অংশ কিভাবে কাজ করে। তাহলে চলো শুরু করি আজকের বিশেষ ক্লাস, ওমাটিডিয়ামের গঠন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই পুঞ্জাক্ষী হলো, পুঞ্জাক্ষী এই কম্পাউন্ড আই হলো ঘাসফড়িংয়ের প্রধান আলোক সংবেদী অঙ্গ। এই পুঞ্জাক্ষী ছাড়াও ঘাসফড়িংয়ে আরেকটি বিশেষ আলোক সংবেদী অংশ রয়েছে, যা হলো তার সরলাক্ষী বা ওসেলি। মস্তকের সামনের দিকে তিনটি ওসেলি দেখা যায়। এদের মধ্যে লেন্স রয়েছে, গোড়ায় স্নায়ু রয়েছে
কিন্তু এদের কাজ বিজ্ঞানীরা এখনো নির্ণয় করতে পারেননি, কারণ তার তো পুঞ্জাক্ষী রয়েছে, তাহলে সামনেই ওসেলির কাজগুলো কি? যাই হোক, আজকে আমরা পড়ব এই পুঞ্জাক্ষীর দর্শন একক ওমাটিডিয়াম। আগেই বলেছি, ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর পুঞ্জাক্ষীর প্রতিটি দর্শন একককে বলা হয় ওমাটিডিয়াম। গ্রিক শব্দ ওমা অর্থ চক্ষু বা চোখ, আর ওইডিয়াম অর্থ ছোট বা ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র আকৃতির চোখ ওমাটিডিয়াম, ওমা ওইডিয়াম মিলে হলো ওমাটিডিয়াম। নিউ ল্যাটিন ওয়ার্ড, দুটি গ্রিক শব্দ থেকে নিউ ল্যাটিন ওয়ার্ড ওমাটিডিয়াম, যার অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু। অসংখ্য ক্ষুদ্র চক্ষু মিলে তার বিশেষ কম্পাউন্ড আইস বা পুঞ্জাক্ষী গঠন করেছে। তাহলে আজকে আমরা এই পুঞ্জাক্ষীর এককটি দেখব। এই পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আইসের একক ওমাটিডিয়াম প্রজাতি ভেদে ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে প্রজাতি ভেদে 1600 থেকে 2000টি থাকতে পারে। আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ঘাসফড়িং পিকিলোসোরাস পিকটাস, তার মধ্যে 2000টি পর্যন্ত, প্রজাতি ভেদে 2000টি পর্যন্ত এই ওমাটিডিয়াম দেখতে পাওয়া যায়। তাহলে আমরা আজকে একটি ওমাটিডিয়ামের গঠন, এই ওমাটিডিয়ামের মধ্যে কি কি অংশ রয়েছে, কোন অংশ কিভাবে কাজ করে, চলো তাই লক্ষ্য করি। ওমাটিডিয়ামের একদম শুরুতে আমরা দেখতেছি তার কি রয়েছে, ষড়ভুজাকৃতির লম্বা টেপ, তার একদম বাইরের দিকে আলোক প্রতিসরণশীল অংশ কর্নিয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ওমাটিডিয়ামের সর্বপ্রথম আমরা যে অংশটা দেখতেছি তা হলো কর্নিয়া। ইহা বর্ণহীন স্বচ্ছ ওমাটিডিয়ামের বাইরের দিকে একটি ষড়ভুজ আকৃতির আবরণী বিশেষ, কিউটিকল নির্মিত একটি বিশেষ আবরণী, যা আলোর প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে তার কাজ কি? সে ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের দিকের অংশ, সে লেন্সের মতো কাজ করে এবং প্রতিসরণশীল অঙ্গ হিসাবে আলোটিকে ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। আলোর আলটিমেট উদ্দেশ্য হলো এই র্যাবডাম পর্যন্ত পৌঁছানো। এই র্যাবডামে আলো পৌঁছালেই ঘাসফড়িং দেখতে পারে, আলো গ্রহণ করে। তার এই মাঝখানের, দেখো এই যে মাঝখানের যে মধ্যবর্তী জালের মতো যে বিশেষ অংশ, তা হলো র্যাবডম। আর এই র্যাবডমে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, আলোটিকে প্রবেশে সহায়তা করে এই কর্নিয়া নামক অংশটি। কর্নিয়া চ্যানকোষ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কর্নিয়ার নিচে একজোড়া চাপা পাশাপাশি অবস্থিত নিঃস্রাবী বা ক্ষরণকারী কোষ হলো এই কর্নিয়া চ্যানকোষ, নিঃস্রাবী কোষ। এখানে আমরা দেখতেছি কর্নিয়ার নিচে অবস্থিত, এই যে দেখো আমি লালচে বর্ণের আবরণীতে এঁকে রেখেছি যে বিশেষ কোষ, একদম কর্নিয়ার সাথে লেগে রয়েছে, কর্নিয়ার সাথে একদম অ্যাটাচমেন্টে আছে। উপরে কর্নিয়া, এই কর্নিয়ার সাথে লেগে রয়েছে এক জোড়া। এখানে কিন্তু আমরা পাশাপাশি দেখতেছি, এই পাশে একটি, এই পাশে একটি, অর্থাৎ এক জোড়া নিঃস্রাবী ক্ষমতা সম্পন্ন কোষ। শিক্ষার্থীরা মনে রাখবে, এই কোষটা আগে সৃষ্টি হয় এবং এর বহির্মুখী ক্ষরণ দ্বারা, এই বহির্মুখী ক্ষরণ দ্বারা পরবর্তীতে কর্নিয়া সৃষ্টি হয়। তাহলে তার কাজ কি? তার নিঃসরণ বা ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হওয়া। আসলে সে কি করে? ভিতরে থেকে এক ধরনের ক্ষরণ তৈরি করে, যার কারণে এই বাইরের দিকে কর্নিয়াটি সৃষ্টি হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবারে যে অংশটা দেখব তা হলো এই ক্রিস্টালাইন কোন। দেখো, ইহা মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি মোচাকৃতির বিশেষ গঠন। ইহা আলোর প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে কি বলতেছি? ওমাটিডিয়ামের উপরের দিকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। দেখো, উপরের মধ্যবর্তী স্থানে একদম কেন্দ্রে অবস্থিত এই ক্রিস্টালাইন কোন। কেমন? ইহা স্বচ্ছ মোচাকৃতির বা ত্রিকোণাকৃতির একটি বিশেষ অঙ্গ। তার কাজ কি? আলোর কেন্দ্রীয় গ্রহণকারী অংশ অর্থাৎ র্যাবডম পর্যন্ত যেতে সহায়তা করা, আলোর প্রতিসরণশীল অংশ হিসেবে সে কাজ করে। শিক্ষার্থীরা এবার আমরা দেখব ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন, এই ক্রিস্টালাইন কোনকে ঘিরে রয়েছে, দেখো চারপাশে ঘিরে রয়েছে চারটি কোষ।
কিন্তু এখানে আমরা কয়টা কোষ দেখতেছি? আমরা এখানে দুইটা কোষ দেখতেছি, এ একটা কোষ, এ একটা কোষ। আমরা যদি এটাকে প্রস্থচ্ছেদ করি, আড়াআড়ি ভাবে কেটে ফেলি, তাহলে দেখব কোণকে ঘিরে চারপাশে চারটি কোষ রয়েছে। এখানে আপাতভাবে আমরা দুটি কোষ দেখতেছি। তাহলে ক্রিস্টালাইন কোণকে ঘিরে থাকে, এই ক্রিস্টালাইন কোণকে ঘিরে থাকে এবং এই কর্নিয়া জেন কোষের ভিতরে অবস্থিত, কর্নিয়া জেন কোষকে ঘিরে রাখে। তাহলে এখানে ক্রিস্টালাইন কোণের চারপাশে এই কর্নিয়া জেন কোষের ভিতরে কর্নিয়া জেন কোষ তাকে ঘিরে রাখে। এখানে অবস্থিত চারটি লম্বাটে কোষ ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে এই ক্রিস্টালাইন কোণ সম্পর্কে আমরা এইভাবে বলতে পারি, ক্রিস্টালাইন কোণকে ঘিরে কর্নিয়া জেন কোষের নিচে দীর্ঘাকারে চারটি কোষ, আর এদের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোণ সৃষ্টি হয় এবং ক্রিস্টালাইন কোণকে এরা ঘিরে রাখে। লক্ষ্য করো, আমরা উপরে দেখেছিলাম কর্নিয়া জেন কোষ। কর্নিয়া জেন কোষ কয়টা? দুইটা। এখানে আমরা দুইটাই দেখতেছি, কিন্তু ক্রিস্টালাইন কোণকে ঘিরে ছিল চারটি কোষ, এখানে আমরা দুইটা দেখতেছি। যদি আমরা এটাকে প্রস্থচ্ছেদ করি তাহলে কয়টি কোষ পাবো? চারটি কোষ পাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমার বইয়ের চিত্রের মধ্যে কিন্তু এই লেবেলিংগুলো সঠিকভাবে দেওয়া নেই। এই যে মাঝখানে কোণাকৃতির অংশ, তাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন কোণ। এটা ঠিক আছে, কিন্তু এই ক্রিস্টালাইন কোণকে ঘিরে এখানে যে চারটা কোষ, তার লেবেলিংটা খেয়াল করো, ক্রিস্টালাইন কোণ কোষ। এবং কর্নিয়ার নিচে চাপা লম্বাটে এখানে দুটি কোষ আমরা দেখতেছি, এক জোড়া কোষ, তাকে বলা হচ্ছে কর্নিয়া জেন কোষ। কর্নিয়া জেন কোষের লেবেলিংটা দেখো, কর্নিয়া জেন কোষ কর্নিয়ার ঠিক নিচে অবস্থিত। তাহলে এই লেবেলিংগুলো তোমরা সঠিকভাবে পরীক্ষার হলে আসলে খাতার মধ্যে উল্লেখ করে দিবে। তাহলে লক্ষ্য করো, আমরা এখন পর্যন্ত চারটি অংশ দেখেছি: কর্নিয়া, কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ কোষ। এরপরে আমরা যে অংশ দেখব তা হলো বাইরের দিকে একটা আবরণ, যাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার আমরা দেখতেছি আইরিশ রঞ্জক আবরণী। কোণ কোষকে ঘিরে, ক্রিস্টালাইন কোণ কোষকে ঘিরে বা কর্নিয়া জেন কোষকে ঘিরে দীর্ঘ নলাকার রঞ্জক পদার্থ সমৃদ্ধ এক বিশেষ আবরণী। তাহলে আমরা কি বলতেছি? সে হলো দীর্ঘ নলাকার রঞ্জক উপাদানে সমৃদ্ধ একটি বিশেষ আবরণী, যা ক্রিস্টালাইন কোণকে ঘিরে রাখে, ক্রিস্টালাইন কোণ কোষকে ঘিরে রাখে এবং আলোর তীব্রতা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। এবং আলো চোখে কি পরিমাণ প্রবেশ করবে? আমাদের চোখের মধ্যে রয়েছে আইরিস, আলো অনুযায়ী সে সংকুচিত প্রসারিত হয়ে আমাদের চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। আর ওর ক্ষেত্রে এই আইরিশ রঞ্জক আবরণী আলোর তীব্রতা অনুযায়ী সেও সংকুচিত প্রসারিত হয় এবং আলোর প্রতিসরণে সে বাধা দান করে। আলো যেন অন্য ওমাটিডিয়ামে না ছড়িয়ে যেতে পারে, অন্য ওমাটিডিয়ামে যেন না চলে যেতে পারে, এই জন্য সে একটি বাইরে প্রতিরক্ষা পর্দা হিসেবে কাজ করে। আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ পিগমেন্ট সিথ। তাহলে আমরা ওমাটিডিয়ামের উপরের দিকে এই পাঁচটি অংশ দেখলাম: কর্নিয়া, কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ কোষ, এবং সবার শেষে দেখলাম বাইরের দিকের একটা পর্দা, আইরিশ রঞ্জক আবরণী। লক্ষ্য করো, সবার উপরে ছিল কর্নিয়া, তাকে ঘিরে ছিল চাপা ডিম্বাকৃতির এক জোড়া কর্নিয়া জেন কোষ। সবার ভিতরে ছিল মোচা আকৃতির ক্রিস্টালাইন কোণ এবং তাকে ঘিরে ছিল চারটি লম্বাটে ক্রিস্টালাইন কোণ কোষ। কর্নিয়া জেন কোষের ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয় এবং ক্রিস্টালাইন কোণ কোষের ক্ষরণ থেকে ভিতরে ক্রিস্টালাইন কোণ সৃষ্টি হয় এবং উপরের দিকে আলো প্রবেশে বাধা দেয়। আলোর তীব্রতা অনুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে আইরিশ রঞ্জক আবরণী। তাহলে উপরের দিকে পাঁচটি অংশ: 1, 2, 3, 4, 5। খুব ভালো করে মনে রাখবে এই পাঁচটি অংশ: কর্নিয়া, কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ কোষ এবং শেষে হলো আইরিশ রঞ্জক আবরণী। আশা করি উপরের অংশটুকু বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখব নিচের অংশটুকু, এখানে কি কি রয়েছে। এখানে একদম কেন্দ্রে রয়েছে র্যাবডম, র্যাবডমকে ঘিরে রয়েছে রেটিনুলার কোষ। এই সব কোষকে ঘিরে আছে একটা বাইরের দিকে সিথ বা পিগমেন্ট আবরণী।
তা হলো রেটিনাল রঞ্জক আবরণী টোটাল ওমাটিডিয়ামটা ধারণ করে রেখেছে তার ধারক ভিত্তি পর্দা এবং তার গোড়ার থেকে সৃষ্টি হয়েছে স্নায়ুতন্তু। এখানেও রয়েছে 5টি অংশ। চলো এবার আমরা এই অংশগুলোর গঠন জানব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার আমরা দেখতেছি ওমাটিডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তার কেন্দ্রীয় অংশ, যার নাম হলো র্যাবডোম। র্যাবডোম ইহা দীর্ঘ নলাকার ও মাকু আকৃতির অংশ। দেখো তার চারপাশে ঘিরে রয়েছে রেটিনুলার কোষ। এই রেটিনুলার কোষ দ্বারা সে পরিপুষ্ট হয় এবং তার ক্ষরণ থেকেই, এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকেই র্যাবডোম গঠিত হয়। আর ইহাই হলো ওমাটিডিয়ামের আলোক গ্রহণকারী অংশ। এর মাধ্যমে আলো গৃহীত হয় এবং ইহাই সংবেদনশীল অঙ্গ, অর্থাৎ ইহাতে আলো পড়লে, আলো গৃহীত হলে সংবেদন সৃষ্টি হয়, তার দেখার কাজটি ঘটে থাকে। তাহলে কি বলতেছি, দীর্ঘ মাকু আকৃতির লম্বাটে অংশ, ইহা কেন্দ্রীয় অংশ যা কেন্দ্রে অবস্থান করে। এরা অনুদৈর্ঘ্যভাবে রেখান্বিত 7টি রেটিনুলার কোষ দ্বারা বেষ্টিত, যাকে ঘিরে রয়েছে, যে দেখো মাঝখানে আমরা দেখতেছি লম্বাটে, আমি নীল রঙের রঞ্জকে এখানে এঁকে রেখেছি 7 থেকে 8টি দীর্ঘ রেটিনুলার কোষ, রেখান্বিত দীর্ঘ রেটিনুলার কোষ, যার ক্ষরণ এবং এর দ্বারা সে পরিপুষ্ট হয়। এর ক্ষরণে র্যাবডোম গঠিত হয় এবং পরিপুষ্ট হয়। ইহা আলোক সংবেদী অংশ, আর এর মাধ্যমেই ওমাটিডিয়াম আলো গ্রহণ করে, আলো গ্রহণকারী অংশ। শিক্ষার্থীরা এবারে আমরা জানব রেটিনুলার কোষ। দেখো র্যাবডোমকে ঘিরে রয়েছে 7 থেকে 8টি বৃত্তাকারে সজ্জিত এই রেটিনুলার কোষ। এই মাঝখানে কেন্দ্রে আমরা দেখতেছি র্যাবডোম। এই র্যাবডোমকে যদি আমরা আড়াআড়িভাবে কাটি, প্রস্থচ্ছেদ করি, তাহলে দেখো চারদিকে ঘিরে 7 থেকে 8টি বৃত্তাকারে সজ্জিত বিশেষ কোষ, এই রেটিনুলার কোষ। এরা উপরের দিকে লক্ষ্য করো, তারা কোন কোষের সাথে এবং নিচের দিকে স্নায়ুতন্তুর সাথে যুক্ত। উপরে কোন কোষের সাথে এবং নিচের দিকে দেখো তারা স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। এর ক্ষরণ থেকে র্যাবডোম সৃষ্টি হয় এবং র্যাবডোমকে তারা পুষ্টতা দান করে, পরিপুষ্টি দান করে। র্যাবডোম সৃষ্টিও করে এবং র্যাবডোমকে তারা পুষ্টতা দান করে। তাহলে কি বললাম, দীর্ঘ নলাকার 7 থেকে 8টি কোষ যা বৃত্তাকারে সজ্জিত। এরা র্যাবডোমকে ঘিরে রাখে, র্যাবডোম তাদের কেন্দ্রে অবস্থান করে। এবং পরবর্তীতে কি বললাম, উপরের দিকে কোন কোষ ও নিচের দিকে তারা স্নায়ুতন্তুর সাথে, স্নায়ু কোষের সাথে সংযুক্ত থাকে। আর কাজ কি বলছি, এরা র্যাবডোম সৃষ্টি করে এবং র্যাবডোমকে পরিপুষ্টতা দান করে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার আমরা দেখতেছি রেটিনাল রঞ্জক আবরণী। রেটিনাল রঞ্জক আবরণী রেটিনুলার কোষকে ঘিরে চক্রাকারে অবস্থিত। রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষকে ঘিরে দেখো বাইরের দিকে এই রেটিনাল রঞ্জক আবরণী চক্রাকারে অবস্থিত। আমরা প্রস্থচ্ছেদ যদি করি তাহলে রেটিনুলার কোষকে ঘিরে দেখব এই চক্রাকারের অবস্থিত রঞ্জক আবরণী। রঞ্জকময় কোষে গঠিত এক ধরনের কালো রঞ্জকময় উপাদানে এই আবরণ আবৃত থাকে। কাজ কি, এরা আলোর প্রতিসরণে বাধা দেয়, অন্য ওমাটিডিয়ামকে এই ওমাটিডিয়াম থেকে পৃথক করে রাখে। পাশাপাশি অবস্থিত ওমাটিডিয়ামে যেন আলো প্রতিসরণ না করতে পারে, সেই প্রতিসরণের ক্ষেত্রে তারা বাধা দেয়। যে কোনো আলোকযন্ত্রে প্রতিসরণে বাধা দানকারী, ভিতরের দিকে প্রতিসরণে বাধা দানকারী কালো পর্দা থাকে। এই ক্যামেরার মধ্যেই তুমি যদি লক্ষ্য করো, দেখবা ভিতরের অংশ একটা কালো পর্দা দিয়ে আবৃত। তাহলে আলোকযন্ত্রে, আলোক অঙ্গে এই ধরনের কালো পর্দা ভিতরের দিকে থাকে, আর এক্ষেত্রে এই রেটিনাল রঞ্জক আবরণী এই পর্দার কাজটি করে। তাহলে কি বললাম,
অংশ কি? রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনাল পিগমেন্ট সিট। রেটিনুলার কোষকে ঘিরে চক্রাকারে অবস্থিত, রঞ্জকময় কোষে গঠিত কালো আবরণে তারা আবৃত করে রাখে। আর কাজ কি? পাশাপাশি ওমাটিডিয়ামকে প্রতিসরণে বাধা দেয়। এবার আমরা লক্ষ্য করব স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু গোড়ায় রয়েছে স্নায়ুতন্তু। এই রেটিনুলার কোষের গোড়ার থেকে স্নায়ুতন্তু সৃষ্টি হয় এবং এরা অক্ষি স্নায়ুর সাথে যুক্ত করে রাখে। অক্ষি স্নায়ু তারা দর্শনে সহায়তা করে। এই অক্ষি স্নায়ুর সাথে দেখো তারা যুক্ত হয়ে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। তাহলে কি দেখতেছি? স্নায়ুতন্তু, নার্ভাস ফাইবার, নার্ভ ফাইবার। রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্তু নির্গত হয়। গোড়ার নিচের অংশ রেটিনুলার কোষ, ওই অংশ থেকে স্নায়ুতন্তু নির্গত হয়। এরা অক্ষি স্নায়ুর সাথে যুক্ত থাকে, এরা একত্রে মিলে অক্ষি স্নায়ু গঠন করে। কাজ কি? ওমাটিডিয়াম থেকে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ। মস্তিষ্কে কেন্দ্রীয় সংবেদন প্রতিবেদন সৃষ্টি হলেই তারা দেখতে পারে। আর এই জন্য এই স্নায়ুতন্তু একত্রে গঠন করে, স্নায়ুর জালকগুলো একত্রে স্নায়ুতন্তু গঠন করে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো সর্বশেষ অংশ, ভিত্তিপর্দা, বেসমেন্ট মেমব্রেন, বেসাল মেমব্রেন। যে ধারকের উপর টোটাল ওমাটিডিয়ামটা অবস্থান করে তাকে বলা হয় ভিত্তিপর্দা বা বেসাল মেমব্রেন। যে পাতলা পর্দার উপর ওমাটিডিয়াম অবস্থিত। চিত্রে লক্ষ্য করো নিচের দিকে আমরা একটা পর্দার মতো গঠন, একটা আবরণ দেখতেছি টোটাল ওমাটিডিয়ামকে সে ধারণ করে। সে একটা ভিত্তি পর্দা হিসাবে কাজ করে। সে এই ভিত্তি পর্দার এই মূল গোড়া ওমাটিডিয়ামের উপরে ওমাটিডিয়ামের বিভিন্ন অংশ অবস্থান করে। আর নিচের দিকে এই যে ভিত্তি পর্দা যার মধ্যে ওমাটিডিয়ামটা অবস্থান করে, ওমাটিডিয়ামকে ধারণ করে, তাকে বলা হয় বেসাল মেমব্রেন বা বেসমেন্ট মেমব্রেন, ওমাটিডিয়ামের ধারক। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা উপরে দেখেছিলাম 5টি অংশ। 5টি অংশের মধ্যে কি কি ছিল? কর্নিয়া ছিল, কর্নিয়া জেন কোষ ছিল, ক্রিস্টালাইন কোন কোষ, এবং তাকে ঘিরে ছিল, সবটুকু অংশ ঘিরে ছিল আইরিশ রঞ্জক আবরণী, আইরিশ পিগমেন্ট। এবং আমরা এখানে দেখতেছি, দেখো কি কি আছে নিচের দিকে, এখানেও 5টি অংশ রয়েছে। একদম কেন্দ্রে রয়েছে র্যাবডোম, র্যাবডোমকে ঘিরে আছে রেটিনুলার কোষ, রেটিনাল সিট। তারপর আমরা দেখতেছি গোড়ার দিকে রয়েছে স্নায়ুতন্তু এবং বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তিপর্দা। তাহলে আমরা দেখলাম উপরের দিকে রয়েছে 5টি অংশ আর নিচের দিকে রয়েছে এখানে দেখো 5টি অংশ। এই টোটাল 10টি অংশ, উপরের 5টি অংশ, নিচের 5টি অংশ। স্যারের কিন্তু গুণে যে তুমি আর 10টা অংশ ঠিক আছে কিনা। তাহলে পরীক্ষার মধ্যে এমনও হয়েছে শুধুমাত্র চিহ্নিত চিত্র, ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্রের অঙ্কন করো, চিহ্নিত চিত্র অঙ্কন করো, এইভাবে পরীক্ষাতে প্রশ্ন এসেছে। তাহলে যদি আসে খুব সহজ, উপরের 5টি অংশ কর্নিয়া, কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণী। এবং নিচের দিকে রয়েছে র্যাবডোম, রেটিনুলার কোষ, রেটিনাল সিট, রঞ্জক আবরণী, বেসমেন্ট মেমব্রেন ও স্নায়ুতন্তু। আশা করি এই সম্পূর্ণ অংশটি বুঝতে পেরেছ এবং পরীক্ষায় আসলে সুন্দর করে আমি যেভাবে এঁকেছি সুন্দর করে এরকম একটা চিত্র এঁকে এই অংশগুলো লেবেলিং করে দেখিয়ে দিবে। সবাইকে সাথে থাকার জন্য ও ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।